আপনার সব কিছু ঠিকঠাক আছে? চাকরি আছে, পরিবার আছে, বন্ধু আছে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত ফাঁকা লাগছে। কেউ বলতে পারবেন না কেন, কিন্তু এই অনুভূতিটা যাচ্ছে না। এটা কি বিষণ্ণতা? এটা কি দুর্বলতা? না, এটা শূন্যতা। এবং এটা আপনাকে কিছু একটা বলতে চাইছে। আজকে আমি আপনাকে এমন একটা কথা বলবো, যা হয়তো কেউ আগে এভাবে বলেনি। শূন্যতা আসলে আপনার শত্রু না, সেটা আপনার সবচেয়ে সৎ শিক্ষক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন শূন্যতাকে এত ভয় পাই? আমরা কেন মোবাইল ঘাঁটি, সিরিজ দেখি, নিজেকে ব্যস্ত রাখি? আমরা কেন নিজের সাথেই একা থাকতে পারি না? এই প্রশ্নের উত্তর জানলে আপনার জীবনের অনেক কিছু বদলে যাবে। তো চলুন একদম ভেতর থেকে শুরু করি। অধ্যায় 1, শূন্যতা আসলে কি? মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সব কিছু ঠিকঠাক থাকলেও ভেতরে এক ধরনের ফাঁকা অনুভূতি কাজ করে। এই অনুভূতিকেই আমরা সাধারণত শূন্যতা বলি। অনেকেই মনে করেন শূন্যতা মানেই বিষণ্ণতা, কিন্তু বাস্তবে এই দুটি বিষয় এক নয়। বিষণ্ণতা একটি মানসিক অবস্থা, আর শূন্যতা হলো অস্তিত্বগত অনুভূতি, একটি প্রশ্ন যা আমাদের জীবনের অর্থ, উদ্দেশ্য এবং পরিচয় নিয়ে ভাবতে বাধ্য করে। শূন্যতা সাধারণত তখন দেখা দেয় যখন আমরা জীবনের কোনো বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাই। হয়তো বহু বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে, হয়তো দীর্ঘদিনের চাকরি হারিয়েছি, হয়তো কোনো স্বপ্ন পূরণ হওয়ার পরও প্রত্যাশিত আনন্দ পাচ্ছি না। তখন মনে হয়, এবার কি? এই এবার কি প্রশ্নটাই শূন্যতার শুরু। একটি উদাহরণ ধরা যাক। একজন ছাত্র বহু বছর ধরে একটি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। অবশেষে সে সফল হলো, কিন্তু কয়েক মাস পর সে অনুভব করলো সেই লক্ষ্য অর্জনের পরও তার ভেতরে এক ধরনের ফাঁকা ভাব রয়েছে। কারণ এতদিন তার পরিচয়, সময় এবং শক্তি একটি লক্ষ্যকে কেন্দ্র করে ছিল। লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু নূতন অর্থ এখনো তৈরি হয়নি। শূন্যতা আমাদের শেখায় যে মানুষ শুধু অর্জনের জন্য বাঁচে না, মানুষ অর্থপূর্ণতার জন্যও বাঁচে। তাই শূন্যতা কখনো কখনো সংকট নয়, বরং গভীর আত্ম অনুসন্ধানের সূচনা। অধ্যায় 2, কেন আমরা শূন্যতাকে ভয় পাই? মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা পছন্দ করে না। আমরা পরিচিত জিনিসের নিরাপত্তা খুঁজি। একটি পরিচিত সম্পর্ক, পরিচিত কাজ, পরিচিত জীবনধারা, এসব আমাদের স্থিতিশীলতার অনুভূতি দেয়। যখন এই পরিচিতি কাঠামো ভেঙে যায়, তখন আমাদের মন আতঙ্কিত হয়, কারণ তখন ভবিষ্যৎ স্পষ্ট থাকে না। ধরুন, একজন ব্যক্তি 20 বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করছেন। হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল। তিনি শুধু আয় হারালেন না, তিনি হারালেন নিজের পরিচয়ের একটি অংশ। এতদিন তিনি নিজেকে সেই কাজের মাধ্যমে সংজ্ঞায়িত করতেন। এখন প্রশ্ন উঠছে, আমি কে? আমার মূল্য কোথায়? আমি কি করব? এই প্রশ্নগুলোই ভয়ের জন্ম দেয়। আরেকটি কারণ হলো, শূন্যতা আমাদের নিজের সঙ্গে একা থাকতে বাধ্য করে। সাধারণ সময়ে আমরা কাজ, বন্ধু, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানা ব্যস্ততার মধ্যে নিজেদের ব্যস্ত রাখি। কিন্তু যখন শূন্যতা আসে, তখন সেই বিভ্রান্তগুলো কমে যায়। আমরা নিজের অমীমাংসিত প্রশ্নগুলির মুখোমুখি হই।
অনেকেই এই কারণেই শূন্যতা থেকে পালাতে চান। কেউ অতিরিক্ত কাজ করেন, কেউ অপ্রয়োজনীয় সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন, কেউ সারাক্ষণ মোবাইল বা বিনোদনের মধ্যে ডুবে থাকেন। কিন্তু শূন্যতা থেকে পালিয়ে থাকা যায় না। যতই পালানোর চেষ্টা করেই এটি বারবার ফিরে আসে, কারণ এর উদ্দেশ্য হলো আমাদের কোনো গভীর সত্যের দিকে নিয়ে যাওয়া। অধ্যায় 3, আত্মপরিচয়ের সংকট এবং প্রকৃত সত্তা। আমাদের অধিকাংশ পরিচয়ই বাহ্যিক। আমরা বলি, আমি একজন শিক্ষক, আমি একজন ব্যবসায়ী, আমি একজন বাবা, আমি একজন স্ত্রী। এই পরিচয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই আমাদের সম্পূর্ণ সত্য নয়। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মনে করি এই ভূমিকাগুলোই আমাদের প্রকৃত পরিচয়। ধরুন, একজন ক্রীড়াবিদ আঘাতের কারণে খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হলেন। এতদিন তিনি নিজেকে একজন খেলোয়াড় হিসাবে চিনতেন, এখন সেই পরিচয় নেই। ফলে তিনি ভিতরে গভীর শূন্যতা অনুভব করেন। এই পরিস্থিতি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা যদি আমাদের কাজ, সম্পর্ক বা সামাজিক পরিচয় না হই, তাহলে আমি কে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু জীবনের গভীরতম জ্ঞান প্রায়ই এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। প্রকৃত আত্মপরিচয় কোনো পদবি নয়, কোনো সামাজিক অবস্থান নয়। এটি আমাদের মূল্যবোধ, চেতনা, নৈতিকতা এবং মানবিকতার সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি নিজের প্রকৃত সত্তাকে চিনতে শেখে, তার জীবনে পরিবর্তন এলেও সে পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ তার আত্মমর্যাদা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। অধ্যায় 4, একাকিত্ব ও নিঃসঙ্গতার পার্থক্য। এই অধ্যায়টি শূন্যতাকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাকিত্ব এবং নিঃসঙ্গতা দেখতে একই রকম মনে হলেও তাদের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। একাকিত্ব হলো একটি কষ্টকর অভিজ্ঞতা। এটি তখন হয় যখন আমরা অন্যদের উপস্থিতি চাই, কিন্তু তা পাই না। একাকিত্বের মধ্যে মানুষ মনে করে কেউ আমাকে বোঝে না, আমি আলাদা, আমি পরিত্যক্ত। অন্যদিকে নিঃসঙ্গতা হলো সচেতনভাবে নিজের সঙ্গে থাকা। নিঃসঙ্গতার মধ্যে মানুষ একা থাকলেও অস্বস্তি বোধ করে না, বরং সে নিজের চিন্তা, অনুভূতি এবং সৃজনশীলতার সঙ্গে সংযোগ স্থাপন করে। ইতিহাসের অনেক মহান ব্যক্তি দীর্ঘ সময় নিঃসঙ্গতায় কাটিয়েছেন। উদাহরণস্বরূপ, একজন লেখক যখন একটি বই লেখেন, তখন তাকে প্রায়ই দীর্ঘ সময় একা থাকতে হয়। সেই একাকী সময় তার সৃষ্টিশীলতার উৎস হয়ে ওঠে। আমাদের সমস্যা হলো আমরা একা থাকা এবং নিঃসঙ্গতাকে একই জিনিস মনে করি। যখন আমরা নিজের সঙ্গে আরামদায়ক হতে শিখি, তখন শূন্যতার একটি বড় অংশ দূর হয়ে যায়। নিঃসঙ্গতা আমাদের শেখায় নিজের কথা শুনতে, নিজের আবেগ বুঝতে, নিজের মূল্যবোধ চিনতে। এই কারণে অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে নীরবতা এবং নিঃসঙ্গতাকে গুরুত্বপূর্ণ অনুশীলন হিসাবে দেখা হয়। এতক্ষণ শুনলেন কেন শূন্যতা আসে, কেন আমরা ভয় পাই, কিন্তু এখন আমি বলবো সেই কথা যা বেশিরভাগ মানুষ কখনো শোনেন। শূন্যতার মধ্যে লুকিয়ে আছে একটা অবিশ্বাস্য শক্তি, এবং সেই শক্তিকে কাজে লাগাতে পারলে জীবন আর আগের মতো থাকবে না। চলুন দেখি কিভাবে। অধ্যায় 5, শূন্যতার ইতিবাচক শক্তি। বেশিরভাগ মানুষ শূন্যতাকে নেতিবাচক কিছু হিসাবে দেখে, কারণ শূন্যতার সঙ্গে সাধারণত কষ্ট, হারিয়ে ফেলা এবং অনিশ্চয়তা জড়িয়ে থাকে। কিন্তু প্রকৃতির দিকে তাকালে দেখা যায় নতুন কিছু জন্ম নেওয়ার আগে
প্রায় একটি খালি বা নীরব পর্যায়ে আসে। একটি বীজের কথা ভাবুন। যখন বীজ মাটির নিচে থাকে তখন বাইরে থেকে মনে হয় কিছুই ঘটছে না, কিন্তু বাস্তবে সেই নীরব অন্ধকারের মধ্যেই নতুন জীবনের প্রস্তুতি চলছে। মানুষের জীবনেও একই ঘটনা ঘটে। যখন কোনো সম্পর্ক শেষ হয়, চাকরি হারিয়ে যায় বা জীবনের কোনো বড় পরিকল্পনা ভেঙে পড়ে, তখন আমরা মনে করি সব কিছু শেষ। কিন্তু অনেক সময় সেখান থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়। কেন শূন্যতা শক্তিশালী? কারণ শূন্যতা আমাদের পুরনো অভ্যাস, বিশ্বাস এবং পরিচয়কে প্রশ্ন করতে বাধ্য করে। স্বাভাবিক সময় আমরা খুব কমই নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি সত্যি এই জীবন চাই? আমি কি নিজের মূল্যবোধ অনুযায়ী বাঁচছি? আমি কি শুধু অভ্যাসবশত একই পথে চলছি? কিন্তু শূন্যতার সময় এই প্রশ্নগুলো সামনে আসে। এগুলি অস্বস্তিকর কিন্তু অত্যন্ত মূল্যবান। জীবনের পুনর্গঠন। অনেক মানুষ জীবনের বড় পরিবর্তনের পর সম্পূর্ণ নতুন পথ খুঁজে পান। কেউ চাকরি হারিয়ে নিজের ব্যবসা শুরু করেন, কেউ সম্পর্ক ভাঙার পর আত্ম উন্নয়নের দিকে মন দেন, কেউ বড় ব্যর্থতার পর নিজের প্রকৃত আগ্রহ আবিষ্কার করেন। শূন্যতা আমাদের বলে, পুরনো কাঠামো ভেঙে গেছে, এখন নতুন কিছু গড়ার সময়। গ্রহণযোগ্যতার শক্তি। শূন্যতার ইতিবাচক শক্তি তখনই প্রকাশ পায় যখন আমরা এর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করি। যত বেশি আমরা বাস্তবতাকে অস্বীকার করি, তত বেশি কষ্ট পাই। কিন্তু যখন আমরা বলি, হ্যাঁ, এই মুহূর্তে আমি শূন্যতাকে অনুভব করছি, তখন পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। অধ্যায় 6, অতীতকে ছেড়ে দেওয়ার শিল্প। শূন্যতার সবচেয়ে বড় কারণগুলির একটি হলো অতীতকে আঁকড়ে ধরে থাকা। অনেক মানুষ বর্তমানে নয়, অতীতের স্মৃতির মধ্যে বাস করেন। তারা বারবার ভাবেন, যদি আমি অন্য সিদ্ধান্ত নিতাম, যদি সেই ভুল না করতাম, যদি সে আমাকে না ছেড়ে দিত। এই ধরনের চিন্তা মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে। কেন আমরা অতীত ছাড়তে পারি না? কারণ মস্তিষ্ক পরিচিত বিষয়কে নিরাপদ মনে করে। অতীত কষ্টদায়ক হলেও পরিচিত, ভবিষ্যৎ অনিশ্চিত। তাই অনেক সময় মানুষ কষ্টকর অতীতকেও ধরে রাখতে চায়। স্মৃতি এবং বাস্তবতা। আমরা প্রায়ই অতীতকে বাস্তবতার চেয়ে সুন্দর বা ভয়ঙ্কর করে মনে রাখি। ধরুন, একটি সম্পর্ক শেষ হয়েছে, কিছুদিন পরে আমরা হয়তো শুধু সুন্দর মুহূর্তগুলো মনে রাখি এবং সমস্যাগুলো ভুলে যাই। ফলে মনে হয় আমরা বিশাল কিছু হারিয়েছি, কিন্তু বাস্তবতা আরও জটিল ছিল। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়। অনেকেই মনে করেন ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া। আসলে তা নয়। ছেড়ে দেওয়া মানে হলো ঘটনাকে স্বীকার করা, শিক্ষা গ্রহণ করা, সামনে এগিয়ে যাওয়া। একজন ব্যক্তি তার জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি মনে রেখেও মানসিকভাবে মুক্ত থাকতে পারে। ক্ষমার ভূমিকা। অতীত থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা গুরুত্বপূর্ণ। এটি শুধু অন্যকে ক্ষমা করা নয়, নিজেকেও ক্ষমা করা। অনেক মানুষ বছরের পর বছর নিজের ভুলের জন্য নিজেকে দোষারোপ করেন, কিন্তু মানুষ হিসাবে ভুল করা স্বাভাবিক। যে ব্যক্তি নিজের মানবিক সীমাবদ্ধতাকে গ্রহণ করতে শেখে, তার ভেতরের ভার ধীরে ধীরে কমতে থাকে। একটি গুরুত্বপূর্ণ সত্য, অতীত পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু অতীত সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্ভব, এবং সেই পরিবর্তনই ভবিষ্যৎকে বদলে দিতে পারে। অধ্যায় 7, বর্তমান মুহূর্তের শক্তি। শূন্যতার সময়
মানুষ সাধারণত দুটি জায়গায় বাস করে, এক অতীতের স্মৃতিতে, দুই ভবিষ্যতের উদ্বেগে। কিন্তু বাস্তব জীবন ঘটে বর্তমান মুহূর্তে। কেন বর্তমান এত গুরুত্বপূর্ণ? কারণ এটি একমাত্র সময় যা আমাদের হাতে আছে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, কিন্তু আমাদের মন প্রায় এই সত্য ভুলে যায়। চিন্তার ফাঁদ। ধরুন একজন ব্যক্তি চাকরি হারিয়েছেন। তিনি ভাবছেন, আমি কেন চাকরিটা হারালাম? ভবিষ্যতে কি হবে যদি আর কাজ না পাই? এই চিন্তাগুলো তাকে মানসিকভাবে ক্লান্ত করে। কিন্তু বাস্তবে সেই মুহূর্তে হয়তো তিনি বাড়িতে নিরাপদে বসে আছেন এবং তার বর্তমান বাস্তবতা এবং মনের গল্প এক নয়। সচেতনতার অনুশীলন। বর্তমান মুহূর্তে ফিরে আসার একটি কার্যকর উপায় হলো সচেতনতা, মাইন্ডফুলনেস। এটি জটিল কিছু নয়, আপনি করতে পারেন। নিজের শ্বাস পর্যবেক্ষণ, ধীরে ধীরে হাঁটা, খাবার খাওয়ার সময় শুধু খাবারের দিকে মনোযোগ দেওয়া, প্রকৃতির শব্দ শোনা। এই অনুশীলনগুলো মনকে বর্তমানের সঙ্গে সংযুক্ত করে। বর্তমানে থাকার সুফল। যখন আমরা বর্তমানের দিকে মনোযোগ দিই, উদ্বেগ কমে, মানসিক স্বচ্ছতা বাড়ে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, শূন্যতার চাপ কম অনুভূত হয়। ছোট মুহূর্তের সৌন্দর্য। অনেক সময় মানুষ বড় সুখের অপেক্ষায় থাকে, কিন্তু জীবন আসলে ছোট ছোট মুহূর্ত দিয়ে গঠিত। এক কাপ চা, ভোরের আলো, প্রিয় বই, কোনো বন্ধুর সঙ্গে কথোপকথন, এসবের মধ্যেও গভীর আনন্দ থাকতে পারে। বর্তমানকে উপলব্ধি করতে শিখলে শূন্যতার অনুভূতি ধীরে ধীরে অর্থপূর্ণতায় রূপ নিতে শুরু করে। অধ্যায় 8, প্রত্যাশা, আসক্তি এবং মানসিক মুক্তি। মানুষের কষ্টের একটি বড় উৎস হলো প্রত্যাশা। আমরা আশা করি মানুষ আমাদের বুঝবে, সম্পর্ক সবসময় একই থাকবে, জীবন পরিকল্পনা অনুযায়ী চলবে, সাফল্য স্থায়ী হবে। কিন্তু বাস্তবতা পরিবর্তনশীল। প্রত্যাশা কিভাবে কষ্ট তৈরি করে? যখন বাস্তবতা আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না, তখন হতাশা জন্মায়। ধরুন আপনি কারোর জন্য অনেক কিছু করলেন, মনে মনে আশা করলেন সেও একইভাবে প্রতিদান দেবে, কিন্তু তা হলো না। তখন কষ্ট তৈরি হয়। কষ্টের কারণ শুধু ঘটনাটি নয়, তার সঙ্গে যুক্ত প্রত্যাশাও। আসক্তির প্রকৃতি। আসক্তি মানে শুধু মানুষ বা বস্তুর প্রতি আকর্ষণ নয়, এটি কোনো ধারণা, পরিচয় বা ফলাফলেরও প্রতি হতে পারে। উদাহরণ, আমাকে অবশ্যই সফল হতে হবে, এই সম্পর্ক না থাকলে আমি বাঁচতে পারবো না, সবাই আমাকে পছন্দ করতেই হবে। এই ধরনের বিশ্বাস মানুষকে মানসিকভাবে বন্দী করে। মুক্তির পথ। মুক্তি আসে যখন আমরা বুঝতে শুরু করি সব কিছু পরিবর্তনশীল। এটি হতাশাবাদ নয়, বরং বাস্তবতাকে গ্রহণ করা। নিয়ন্ত্রণের সীমা। আমরা অনেক কিছু প্রভাবিত করতে পারি, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি নিজের আচরণ, নিজের সিদ্ধান্ত, নিজের প্রচেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না অন্যের চিন্তা, অন্যের অনুভূতি, ভবিষ্যতের প্রতিটি ঘটনা। এই সত্য মেনে নেওয়া মানসিক স্বাধীনতার একটি বড় ধাপ। আভ্যন্তরীণ শক্তি। যখন আমরা প্রত্যাশা কমাই এবং বাস্তবতাকে গ্রহণ করতে শিখি, তখন শূন্যতা আর এত ভয়ঙ্কর মনে হয় না। কারণ তখন আমাদের সুখ বাইরের অবস্থার ওপর পুরোপুরি নির্ভর করে না। আমরা বুঝতে শুরু করি জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলবে না, তবুও জীবন অর্থপূর্ণ হতে পারে। অধ্যায় 9, নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। মানুষ সাধারণত জীবনের
অনেকটা সময় অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ব্যয় করে। পরিবারের সঙ্গে সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক, সমাজের সঙ্গে সম্পর্ক। কিন্তু একটি সম্পর্কের কথা আমরা প্রায় ভুলে যাই, নিজের সঙ্গে নিজের সম্পর্ক। অদ্ভুত হলেও সত্য, অনেক মানুষ সারা জীবন নিজের সঙ্গে পরিচিত না হয়েই বেঁচে থাকে। তারা জানে অন্যেরা তাদের সম্পর্কে কী ভাবে, সমাজ তাদের কাছে কী আশা করে, কিন্তু তারা জানে না তারা আসলে কী চায়, কী তাদের আনন্দ দেয়, কোন মূল্যবোধ তাদের জীবনের ভিত্তি। শূন্যতার সময় এই প্রশ্নগুলো সামনে চলে আসে। নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানো। অনেক মানুষ একা থাকতে অস্বস্তি বোধ করেন, কারণ একা থাকলে নিজের চিন্তার মুখোমুখি হতে হয়। এই কারণে তারা সবসময় ব্যস্ত থাকতে চায়। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, অপ্রয়োজনীয় কাজ, এসব অনেক সময় শুধু বিনোদন নয়, নিজের কাছ থেকে পালানোর উপায়ও হয়ে ওঠে। কিন্তু যতদিন আমরা নিজের কাছ থেকে পালাবো, ততদিন প্রকৃত শান্তি পাওয়া কঠিন। আত্মসচেতনতার গুরুত্ব। নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপ হলো আত্মসচেতনতা। নিজেকে প্রশ্ন করুন, আমি কিসের জন্য কৃতজ্ঞ? আমি কিসের জন্য ভয় পাই? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ কী? আমি কী ধরনের মানুষ হতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, কিন্তু ধীরে ধীরে এগুলো আমাদের নিজের গভীরে নিয়ে যায়। আত্মগ্রহণযোগ্যতা। নিজেকে জানার পরের ধাপ হলো নিজেকে গ্রহণ করা। আমরা প্রায়ই নিজেদের এমন একটি সংস্করণ হতে চাই যা বাস্তবে আমরা নই, ফলে সারাক্ষণ নিজেদের সঙ্গে যুদ্ধ করি। আত্মগ্রহণযোগ্যতা মানে নিজের শক্তি স্বীকার করা, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, নিজের ভুল থেকে শেখা। এটি আত্মতুষ্টি নয়, বরং উন্নতির জন্য একটি বাস্তব ভিত্তি। অধ্যায় 10, জীবনের অর্থ খোঁজার যাত্রা। শূন্যতার গভীরে একটি মৌলিক প্রশ্ন লুকিয়ে থাকে, আমি কেন বেঁচে আছি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ হাজার বছর ধরে দর্শন, ধর্ম, সাহিত্য এবং বিজ্ঞানের দিকে ঝুঁকেছে। সুখ বনাম অর্থ। অনেকেই মনে করেন জীবনের লক্ষ্য হলো সুখ, কিন্তু সুখ একটি পরিবর্তনশীল অনুভূতি। আজ সুখী লাগতে পারে, কাল নাও লাগতে পারে। অর্থপূর্ণতা ভিন্ন জিনিস। অর্থপূর্ণতা আসে যখন আমরা অনুভব করি যে আমাদের জীবন কোনো বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। অর্থ কোথায় পাওয়া যায়? কিছু তৈরি করা, লেখা, শিল্পকর্ম, ব্যবসা, গবেষণা, এসব মানুষের জীবনে অর্থ এনে দিতে পারে। 2, ভালোবাসার মধ্যে। মানুষের সঙ্গে গভীর সংযোগও জীবনের অর্থের উৎস। ভালোবাসা শুধু রোম্যান্টিক সম্পর্ক নয়, এটি হতে পারে পরিবারের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব, মানবতার প্রতি সহানুভূতি, সেবার মধ্যে। অনেক মানুষ অন্যের উপকার করার মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পান। যখন আমরা শুধু নিজের বাইরে তাকাতে শুরু করি, তখন জীবন নতুন মাত্রা পায়। সংকটের মূল্য। জীবনের বড় সংকটগুলো প্রায় আমাদের অর্থের সন্ধানে ঠেলে দেয়। যে প্রশ্নগুলো আমরা আরামদায়ক সময়ে করি না, কষ্টের সময়ে সেগুলো সামনে আসে। এই কারণেই অনেক মানুষ জীবনের কঠিন অভিজ্ঞতার পর আরও গভীর ও পরিণত হয়ে ওঠেন। অধ্যায় 11, নূতন সূচনার শক্তি। শূন্যতা কখনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি সেতু। পুরনো জীবন এবং নূতন জীবনের মাঝখানের একটি পর্যায়। কেন নূতন শুরু কঠিন? কারণ নূতন শুরুর জন্য পরিচিত জিনিস ছেড়ে দিতে হয়। মানুষ স্বাভাবিকভাবেই পরিচিত পরিবেশকে নিরাপদ মনে করে, যদিও সেই পরিবেশ সুখকর না হয়। অপরিচিত ভবিষ্যৎ মানুষকে ভয় দেখায়। পরিবর্তনের বাস্তবতা। প্রকৃতির দিকে তাকালে দেখা যায় ঋতু পরিবর্তন হয়, নদীর প্রবাহ বদলায়, গাছের পাতা ঝরে যায়। পরিবর্তনই প্রকৃতির নিয়ম।
মানুষও এর ব্যতিক্রম নয়। তবু আমরা পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করি, ফলে কষ্ট বাড়ে। ছোট পদক্ষেপের শক্তি। নূতন জীবন একদিনে তৈরি হয় না, এটি ছোট ছোট সিদ্ধান্তের ফল। উদাহরণ: প্রতিদিন 30 মিনিট পড়া, নতুন দক্ষতা শেখা, নিয়মিত ব্যায়াম করা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া। এই ছোট পদক্ষেপগুলো সময়ের সঙ্গে বড় পরিবর্তন তৈরি করে। সাহসের প্রকৃত অর্থ। অনেকেই মনে করেন সাহস মানে ভয় না পাওয়া। আসলে সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। নূতন সূচনার জন্য এই সাহস প্রয়োজন। অধ্যায় 12: শূন্যতা থেকে প্রজ্ঞা। এটি পুরো যাত্রার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। শূন্যতা যদি সচেতনভাবে গ্রহণ করা যায়, তাহলে এটি শুধু কষ্ট দেয় না, এটি প্রজ্ঞাও দেয়। অস্থায়িত্বের শিক্ষা। শূন্যতা আমাদের শেখায় কিছুই স্থায়ী নয়। সম্পর্ক পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, অনুভূতি পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়। প্রথমে এই সত্য ভীতিকর মনে হতে পারে, কিন্তু এর মধ্যেও মুক্তি রয়েছে। কারণ যদি কষ্ট স্থায়ী না হয়, তাহলে আশাও শেষ হয়ে যায় না। নিয়ন্ত্রণের সীমা। শূন্যতা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা যত বেশি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, তত বেশি হতাশ হই। প্রজ্ঞা আসে যখন আমরা বুঝতে পারি কিছু বিষয় আমাদের হাতে আছে, কিছু বিষয় নেই। বিনয়ের শিক্ষা। জীবনের বড় ধাক্কাগুলো মানুষকে বিনয়ী করে। তখন আমরা উপলব্ধি করি আমরা সব জানি না, আমরা সব নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সবসময় সঠিক নই। এই উপলব্ধি মানুষকে আরও মানবিক করে তোলে। কৃতজ্ঞতার জন্ম। শূন্যতার মধ্য দিয়ে যাওয়ার পর মানুষ প্রায় ছোট বিষয়গুলোর মূল্য বুঝতে শেখে, যেমন সুস্থ শরীর, পরিবারের উপস্থিতি, একটি শান্ত সকাল, একজন সত্যিকারের বন্ধু। যেগুলো একসময় স্বাভাবিক মনে হতো, সেগুলোই আশীর্বাদ বলে মনে হয়। অন্তর্দৃষ্টির বিকাশ। যে ব্যক্তি শূন্যতার অভিজ্ঞতা থেকে শেখে, তার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ স্থিরতা জন্মায়। সে বুঝতে শেখে সুখ আসবে যাবে, কষ্ট আসবে যাবে, সাফল্য আসবে যাবে, ব্যর্থতাও আসবে যাবে, কিন্তু সচেতনতা এবং প্রজ্ঞা তার সঙ্গে থাকবে। উপসংহার: শূন্যতা থেকে পূর্ণতার পথে। এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শূন্যতা কোনো সমাপ্তি নয়, এটি রূপান্তরের সূচনা। জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে একটি খালি জায়গা তৈরি হয়। সেই খালি জায়গাটিকে আমরা অনেক সময় অভিশাপ মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে সেখানেই নূতন সম্ভাবনার জন্ম হয়। শূন্যতা আমাদের শেখায় নিজেকে জানতে, অতীতকে ছেড়ে দিতে, বর্তমানকে গ্রহণ করতে, নূতন করে শুরু করতে, জীবনের গভীর অর্থ খুঁজে পেতে। যে ব্যক্তি শূন্যতাকে ভয় পায়, সে এর কষ্টই দেখে, কিন্তু যে ব্যক্তি শূন্যতাকে গ্রহণ করে, সে এর ভেতরে লুকিয়ে থাকা জ্ঞান, স্বাধীনতা এবং রূপান্তরের শক্তিকে আবিষ্কার করে। অবশেষে শূন্যতা আমাদের এমন এক উপলব্ধির দিকে নিয়ে যায়, জীবনের প্রকৃত পূর্ণতা বাইরের অর্জনে নয়, বরং নিজের ভেতরে সচেতনতা, গ্রহণযোগ্যতা এবং প্রজ্ঞার মধ্যে নিহিত। আজকের এই ভিডিও যদি আপনার কোনো কাজে এসে থাকে, তাহলে একটাই কাজ করুন। এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন: আমার জীবনে এখন যে শূন্যতা আছে, সেটা আমাকে কি শেখাতে চাইছে? ভিডিওটি যদি আপনাকে একটুও নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি পড়ব। আর এমন আরও সিনেমেটিক বেঙ্গলি বুক সামারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটা বই, একটা আইডিয়া, একটা মাইন্ডসেট আপনার জীবন বদলে দিতে পারে।